তাহলে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা আলোচনা করার আগে আমাদের যে কয়েকটা বিষয় আগে আলোচনা করতে হবে যে কেন, প্রথম কথা, কেন ভারতীয় সংবিধান তৈরির প্রয়োজন দেখা দিল। সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ভারতীয় সংবিধান আলোচনা করার আগে ইন্ডিয়ান কনস্টিটিউশন, বিফোর স্টার্ট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইউ হ্যাভ টু নো দ্য পাস্ট হিস্ট্রি। এই পাস্ট হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা খুব ইম্পর্টেন্ট। ভারতীয় সংবিধান আমরা অবশ্যই পড়ব, যে কোনো কম্পিটিটিভ এক্সামে ভারতীয় সংবিধান থেকে প্রচুর কোশ্চেন আসে এবং ভারতীয় সংবিধান জানা সকলেরই একান্ত দরকার। কিন্তু এই ভারতীয় সংবিধান জানার আগে, ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে কেন ভারতীয় সংবিধান তৈরি প্রয়োজন দেখা দিল। আমি ইউটিউবে প্রচুর লেকচার দেখেছি ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপর। প্রত্যেকের মতো করে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে আলোচনা করেছেন। আমি খুব সংক্ষেপে এই ভারতীয় সংবিধানের একটা সামগ্রিক পরিকাঠামো তুলে ধরার চেষ্টা করব। এটা প্রথম ভিডিও, প্রথম পর্ব, ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা জানি ভারতীয় কনস্টিটিউশন হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহৎ লিখিত কনস্টিটিউশন, রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। তো ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেলস আছে, আর্টিকেলস 448 and parts there are parts 25 parts, and at present amendment 104 till 2020. সো এটা কিন্তু অ্যাট প্রেজেন্টে কথা বললাম। এরপর আমরা দেখতে হবে যে ফার্স্ট কতটা ছিল। প্রিভিয়াস আমরা দেখেছি প্রথমে ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন তৈরি করা হয়েছিল তখন সেখানে 395 আর্টিকেলস ছিল এবং 22 পার্টস ছিল, ঠিক আছে, এবং 8 শিডিউলস। সুতরাং এটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ভেতরের ব্যাপার। আজকে যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন কেন তৈরি করা প্রয়োজন দেখা দিল এবং সেই সমস্তর ওপরই এই লেকচারটা হবে পুরোটাই। প্রথম কথা আমি আগেই বললাম যে ইন্ডিয়ান কনস্টিটিউশন বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহৎ, ফার্স্ট written constitution in any sovereign country in the world. বিশ্বের মধ্যে সবচেয়ে লিখিত সংবিধান সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রথম ফার্স্ট কনস্টিটিউশন তৈরি হয়েছিল সেটা হচ্ছে আমেরিকা ফার্স্ট কনস্টিটিউশন। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ফার্স্ট কনস্টিটিউশন আমেরিকা। এই ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমি বারবার বলছি ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা অবশ্যই পড়ব, কিন্তু তার আগে জানতে হবে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন কেন তৈরির প্রয়োজনীয়তা দেখা দিল। 1600 সাল, এই 1600 সাল থেকে 1947, এটাকে 1948 করে আরো ভালো হবে। এই কারণেই পরে আমি বলছি কেন ভালো হবে। এই 1600 সাল থেকে 1948 সাল
এই যে গ্যাপটা আছে প্রায় 350 ইয়ার্স, এই 350 ইয়ার্স এই সময়ের মধ্যে দিয়ে আমাদের ভারতীয় রাজনীতিবিদরা কি পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন সেইগুলি আলোচনা করলে আমরা জানতে পারবো ইন্ডিয়ান কনস্টিটিউশনের হিস্ট্রিটা কি। তো 1600 সাল থেকে শুরু করতে হবে, 1600 সাল থেকে শুরু করতে হবে এই কারণেই বললাম, কারণ আমরা জানি 1600 সাল ফার্স্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেম টু ইন্ডিয়া। এরা কেন এসেছিল? 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন এসেছিল ভারতবর্ষে? একটাই কারণ, বাণিজ্য করতে, ফর বিজনেস। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটাই লক্ষ্য ছিল ভারতবর্ষে আসা, সেটা হচ্ছে বিজনেস। এই 1600 সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল ভারতবর্ষে, তারা চ্যাটার এই গোল্ডেন চ্যাটারের মাধ্যমে ভারতবর্ষে প্রবেশ করে। চ্যাটার জিনিসটা কার কাছ থেকে পেয়েছিল? চ্যাটার, ইট ইজ গিভেন বাই কুইন এলিজাবেথ। তাহলে চ্যাটার কে দিয়েছিলেন? কুইন এলিজাবেথ। 1600 সাল 31 ডিসেম্বর এই সালে চ্যাটারের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসে বিজনেস করার উদ্দেশ্যে। এই বিজনেস করার উদ্দেশ্যে আসার পর আমরা জানি সকলেই যে ব্রিটিশ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরা ভারতবর্ষকে প্রথম থেকেই একটা পরিকল্পিতভাবে শাসন করে ভারতবর্ষের কাছ থেকে সব কিছু কেড়ে নিতে চেয়েছিল। এই সব কিছু কেড়ে নেওয়ার মধ্যে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, প্রথম কথা, ভারতবর্ষকে এরা গোলামি কায়দায় দীর্ঘদিন বন্দি রেখেছিল, গোলামি কায়দায়। তাহলে 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কুইন এলিজাবেথের কাছ থেকে চ্যাটারের মাধ্যমে বিজনেস শুরু করলো। এরপর 1600 সালের পর আমরা চ্যাটার পেলাম। চ্যাটারের পর কি হলো? দিওয়ানি রাইট। এই দিওয়ানি রাইটস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এইটা অর্জন করলো, দিওয়ানি রাইটস মানে কি? তাহলে চ্যাটার্স মানে হচ্ছে যে লাইসেন্স ফর ট্রেড। চ্যাটার মানে হচ্ছে লাইসেন্স ফর ট্রেড, আর দিওয়ানি রাইটস মিন্স ট্যাক্স কালেকশন। এই ট্যাক্স কালেকশনের যে পারমিশন এটা পেলো, সেটা পাওয়ার পর তারা কোথায় কোথায় মেনলি ট্যাক্স কালেকশন করতে শুরু করলো? সেটা হচ্ছে যে বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যা। এই তিনটে স্টেটের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্যাক্স কালেকশন আরম্ভ করলো দিওয়ানি রাইটসের মাধ্যমে। এরপর আমরা জানি এইভাবেই চলতে লাগলো। 1773 সাল ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই সময়ে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে, রেগুলেটিং অ্যাক্ট কি? রেগুলেটিং অ্যাক্ট হচ্ছে রেগুলেট ইন্ডিয়ান অ্যাফেয়ার্স টু পারমিশন রেগুলেট ইন্ডিয়ান অ্যাফেয়ার্স। ঠিক আছে, রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশরা এটা অর্জন করলো। এই রেগুলেটিং অ্যাক্টসের মাধ্যমে যখনই এই ঘটনাটা ঘটলো, তখন আমাদের আস্তে আস্তে মেন
চ্যাপ্টারে ঢুকছি, ভারতবর্ষের ইতিহাসে। প্রাথমিকভাবে ভারতবর্ষ ছিল একটা কলোনি, সেই কলোনি থেকে ভারতবর্ষকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, স্বাধীন হতে হবে। তাহলে এই কলোনি থেকে ভারতবর্ষকে স্বাধীন করা এটা কিন্তু খুব সহজ কাজ ছিল না, বিশেষ করে তৎকালীন যে সমস্ত রাজনীতিবিদ ছিলেন তাদের পক্ষে। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট জানা যায় তখন ভারতবর্ষের শিক্ষিত হার ছিল 6%। লিটারেসি হার on that time 1909 was 6%। 6% শিক্ষিত মানুষকে নিয়ে একটা কলোনি থেকে ভারতবর্ষকে স্বাধীন করা এটা কিন্তু খুব সহজ কাজ ছিল না। আমরা জানি ফার্স্ট বিশ্বযুদ্ধ শুরু হলো। এই ফার্স্ট বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর 1915 গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ফিরে এলেন। তাহলে গান্ধীজি ফিরে এলেন 1915 সালে সাউথ আফ্রিকা থেকে, ঠিক আছে। এরপরই যেটা হলো সেটা হচ্ছে যে 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, GOI, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভেরি ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909। যখনই গান্ধীজি ফিরে এলেন 1915 সালে সাউথ আফ্রিকা থেকে, তিনি ওকালতি করতে গিয়েছিলেন। তিনি ফিরে আসার পর ইংরেজদের কাছ থেকে তিনি প্রথম যে দাবি করেছিলেন সেটা হচ্ছে উই ওয়ান্ট প্রভিন্সিয়াল অটোনমি। প্রভিন্সিয়াল অটোনমি এর মানেটা কি না, প্রভিন্সিয়াল অটোনমি গান্ধীজি প্রথম ইংরেজদের কাছ থেকে বললেন যে আমাদেরকে প্রভিন্সিয়াল অটোনমি দাও, আমরা প্রভিন্সিয়াল অটোনমি চাই। প্রভিন্সিয়াল অটোনমি মানে হচ্ছে যে টু ডিভাইড পাওয়ার, এটা আমাদেরকে প্রথম কথা দিতে হবে। গান্ধীজি বললেন ইংরেজদের কাছে যে আমাদের এটা দরকার, প্রভিন্সিয়াল অটোনমি। যার ফলে কি হলো, এটা হওয়ার পর কি হলো, এটা হওয়ার পর মন্টেগু চেমসফোর্ড এই ঘটনাটা ঘটলো। তাহলে মন্টেগু চেমসফোর্ড, সংক্ষেপে MC লিখছি, মন্টেগু আর চেমসফোর্ড। এই চেমসফোর্ড ছিলেন ভাইসরয়, তখনকার সময়ে ভাইসরয় আমাদের ইন্ডিয়া, আর মন্টেগু ছিলেন স্টেট সেক্রেটারি। মন্টেগু, এদের মধ্যে একটা চুক্তি হয়, মন্টেগু চেমসফোর্ড। এটা হলো গান্ধীজি যখন বললেন আমাদের প্রভিন্সিয়াল অটোনমি চাই, ইংরেজরা বললো ঠিক আছে, তোমাদের কোনো ব্যাপার নেই, প্রভিন্সিয়াল অটোনমি তোমাদের চাই, দিয়ে দেওয়া হবে। কিন্তু তার পরিবর্তে যেটা আমাদেরকে দিয়েছিল ইংরেজরা সেটা হচ্ছে ডায়ারার্কি, দ্বৈত শাসন ব্যবস্থা, বাংলায় বলা হয় ডায়ারার্কি, এটা দিয়েছিল। গান্ধীজি প্রভিন্সিয়াল অটোনমি দুটো জিনিস চেয়েছিলেন, এক হচ্ছে প্রভিন্সিয়াল অটোনমি, আর দুই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট বাইক্যামেরালিজম। এই বাইক্যামেরালিজম জিনিসটা কি, এই বাইক্যামেরালিজম জিনিসটা মানে হচ্ছে, এর মানে হচ্ছে যে কাউন্সিল অফ স্টেট আর একটা হচ্ছে কি হাউস অফ পিপল। এই দু ধরনের পদ্ধতিতে দেশ শাসন, এটা হচ্ছে বাইক্যামেরালিজম, আর একটা হচ্ছে প্রভিন্সিয়াল অটোনমি। প্রভিন্সিয়াল অটোনমিটা আগেই বললাম, টু ডিভাইড পাওয়ার। এই দুটো গান্ধীজি কিন্তু প্রথম থেকে বলে আসছেন।
ইংরেজদেরকে, এই দুটো আমাদের চাই। কিন্তু তার পরিবর্তে ভারত কি পেল? ডায়ারার্কি। সুতরাং ব্রিটিশরা ভেতরে ভেতরে যে ষড়যন্ত্রের জাল বিছানোর চেষ্টা করছে সেটা হয়তো আমাদের তৎকালীন ভারতবাসীরা বুঝতে পেরেছিলেন। ফলে কি হলো? নন কোঅপারেশন মুভমেন্ট গান্ধীজি শুরু করলেন। গান্ধীজি নন কোঅপারেশন মুভমেন্ট শুরু করলেন। ঠিক এই ঘটনাটার মাধ্যমেই ব্রিটিশ সরকার প্রথম বুঝতে পেরেছিল যে ভারতীয়রা কিন্তু আস্তে আস্তে সব কিছু বুঝতে পারছে। নন কোঅপারেশন মুভমেন্ট যখন গান্ধীজি করলেন, এই তখন থেকেই ব্রিটিশরা বুঝতে শুরু করলো যে ভারতীয়রা আমাদের সব কিছু আস্তে আস্তে বোঝার চেষ্টা করছে এবং উপলব্ধি করছে। এরপর যে ঘটনাটা ঘটলো, আমরা চলে যাচ্ছি 1927। 1927-এ আমরা জানি সাইমন কমিশন হয়েছিল। এই সাইমন কমিশন ব্যর্থ হয়েছিল, তার একটাই প্রধান কারণ কি ছিল? 1927-এ যে সাইমন কমিশন হয়েছিল সেটা ব্যর্থ হওয়ার একটাই প্রধান কারণ, সেটা হচ্ছে এখানে কোনো ইন্ডিয়ানস ছিল না। এখানে কোনো ইন্ডিয়ানস ছিল না, কোনো ভারতীয় না থাকার জন্য সাইমন কমিশনে 1927 সালে সাইমন কমিশন পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। এরপরে যে ঘটনাগুলো ঘটলো সেটা কি হলো? ব্রিটিশরা ইংল্যান্ড থেকে বলল, তোমরা আমাদের এখানে এসো, আমাদের সঙ্গে আলাপ আলোচনায় বসো, তোমাদের যে সমস্ত সমস্যা আছে সেগুলো আমরা মেটানোর চেষ্টা করব। এই জন্যই হয়েছিল রাউন্ড টেবিল। আমরা জানি 3টে রাউন্ড টেবিল হয়েছিল। ফার্স্ট রাউন্ড টেবিল হয়েছিল 1930, সেকেন্ড 1931 অ্যান্ড থার্ড হচ্ছে 1932। এই 3টে রাউন্ড টেবিল হয়েছিল। এই 3টে রাউন্ড টেবিলে কিন্তু ইংল্যান্ডে হয়েছিল। এই 1930 সালে যে রাউন্ড টেবিলটা হয়েছিল সেখানে কিন্তু আইএনসি ছিল না, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছিল না। 1930 সালে কারা ছিলেন? এখানে ছিলেন মুসলিম লীগ ছিল এবং বি.আর. আম্বেদকরও ছিলেন। 1931 সালে কিন্তু গান্ধীজির নেতৃত্বে আইএনসি প্রেজেন্ট থাকে। কোথায়? ইংল্যান্ডে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে 1931। তৃতীয় গোল টেবিল বৈঠক 1932, সেখানেও কিন্তু আইএনসি ছিল না। তাহলে একটা কোশ্চেন আসতে পারে পরীক্ষায় যে কোন গোল টেবিল বৈঠকে গান্ধীজি উপস্থিত ছিলেন? 1931, মিডিলটা মনে রাখবে, এটা কিন্তু কোশ্চেন আসতে পারে। এরপরে যে ঘটনাগুলো ঘটেছিল তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভেরি ইম্পর্টেন্ট, GOI 1935, ভেরি সিগনিফিকেন্ট ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এই অ্যাক্টের আমি দুটো ইম্পর্টেন্ট কথা শেষে আলোচনা করব। 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখন জানতে হবে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে 1935 অ্যাক্ট ছিল, সে অ্যাক্টে কী বলা হয়েছিল? এখানে বলা হয়েছিল, তারা বলেছিল অল ইন্ডিয়া ফেডারেশন, তারা কিন্তু এটা বলেছিল। ইতিমধ্যে 1934 এম.এন. রয়, পপুলার কমিউনিস্ট, অ্যাট দ্যাট টাইম এম.এন. রয় প্রথম থেকেই বলে আসছেন ভারতীয়দের একটা সংবিধান অত্যন্ত দরকার। তাহলে সংবিধানের প্রথম চিন্তাশীল মানুষ যদি বলা হয় তাহলে কিন্তু এম.এন. রয়কেই বলতে হবে। প্রথম ভারতবর্ষের যে একটা সংবিধান দরকার, এই কথাটা কিন্তু এম.এন. রয় প্রথম বলেছিলেন 1934 সালে। তারপরে কি হলো? জওহরলাল নেহরু উনি বুঝতে পারলেন যে কথাটা ঠিক এবং তিনি উপলব্ধি করতে লাগলেন আমাদেরকে দুটো জিনিস হতে হবে। একটা হচ্ছে ডোমিনিয়ন, আমাদেরকে ডোমিনিয়ন হতে হবে, আর একটা হতে হবে যেটা হচ্ছে
আমাদেরকে পলিটিক্যালি অ্যান্ড লিগ্যালি ইন্ডিপেন্ডেন্স হতে হবে। এই দুটো জিনিস জওহরলাল নেহরু বুঝতে পেরেছিলেন। তার ফলে কি হলো, তারপরে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে ক্রিপস। আমরা সবাই জানি ক্রিপস মিশন। ক্রিপস মিশন 1942। এই 1942 ক্রিপস মিশনে কি বলা হয়েছিল, এটা যাওয়ার আগে দু একটা কথা আলোচনা করতে হবে। সেটা হচ্ছে যে আমরা প্রথম বিশ্বযুদ্ধ পেয়েছি, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1 1914 to 1918, আর সেকেন্ড হয়েছিল 1939 to 1945। দুটো বিশ্বযুদ্ধ হয়েছিল। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। সাইমন কমিশন এসেছিল 1942 সালে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। এরপর কি ঘটনা ঘটলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা কোশ্চেন পরীক্ষা আসে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড়লাট কে ছিলেন? লর্ড লিথগো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড়লাট ছিলেন। এটা কিন্তু পরীক্ষা আছে, লর্ড লিথগো। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে লর্ড লিথগো তিনি যখন বড়লাট ছিলেন, তিনি ভারতীয়দের না জানিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়লেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি জড়িয়ে পড়লেন, ভারতীয়দের না জানিয়ে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়লেন। এবং তিনি বললেন ভারতীয়দের যে তোমরা যদি এই যুদ্ধে আমাদের সাহায্য করো, তাহলে তোমাদেরকে ডোমিনিয়ন দিয়ে দেওয়া হবে। 1 নম্বর যে পয়েন্ট ছিল সেটা দিয়ে দেওয়া হবে। এবং শুধু তাই নয়, তোমাদেরকে একটা সংবিধান তৈরিরও ব্যবস্থা করে দেওয়া হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কে বলেছিলেন? লর্ড লিথগো ভারতীয়দের বলেছিলেন। যুদ্ধে করার আগে তিনি বললেন, কিছু আলোচনা করলেন না ভারতীয়দের সাথে, কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়ার পর তিনি ভারতীয়দের অনুরোধ করলেন, তোমরা এই যুদ্ধে আমাদেরকে সাপোর্ট করো, আমাদেরকে সাহায্য করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর তোমাদেরকে ডোমিনিয়ন স্ট্যাটাস দিয়ে দেওয়া হবে এবং তোমাদেরকে সংবিধান তৈরির ব্যবস্থা করে দেওয়া হবে। সুতরাং ব্রিটিশ সরকারের চাল চলন এবং ফন্দি আমরা খুব সহজে উপলব্ধি করতে পারছি। এরপর কি হলো, তৎকালীন প্রাইম মিনিস্টার কে ছিল ব্রিটেনের? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওয়ার্ল্ড ওয়ার 2, এখান থেকে একটা কোশ্চেন আছে, প্রাইম মিনিস্টার কে ছিল? প্রাইম মিনিস্টার ছিল উইনস্টন চার্চিল। তৎকালীন ব্রিটিশ প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল ছিলেন। এই চার্চিলই ক্রিপস মিশন পাঠিয়েছিলেন। এই চার্চিল ক্রিপস মিশন পাঠিয়েছিলেন। ক্রিপস মিশনের 3 জন প্রধান ব্যক্তি ছিলেন, আমরা জানি 1, 2, 3 পেথিক, লরেন্স, এভি আলেকজান্ডার এবং স্ট্যাফোর্ড ক্রিপস। এই 3 জন ব্যক্তির সমন্বয়ে উইনস্টন চার্চিল ভারতবর্ষে কি পাঠালেন? ক্রিপস মিশন। ক্রিপস মিশন কতটা সত্য হয়েছিল সেটা আমাদের এরপর দেখতে হবে। তাহলে ক্রিপস মিশন পাঠানোর লক্ষ্য কী ছিল? ক্রিপস মিশন পাঠিয়েছিলেন তৎকালীন প্রাইম মিনিস্টার ব্রিটেনের উইনস্টন চার্চিল। সেখানে দুটো কথা বলে দেওয়া হয়েছিল। এক হচ্ছিল তোমাদেরকে ডোমিনিয়ন করে দেওয়া হবে, আর 2 নম্বর হচ্ছে কি, তোমাদেরকে ওন কনস্টিটিউশন দেয়া হবে। তোমরা এই দুটো জিনিস পাবে।
এটা কিন্তু ক্রিপস মিশনের মেন এজেন্ডা ছিল, এই জন্যই ক্রিপস মিশন ভারতবর্ষে এসেছিল। কিন্তু এই ক্রিপস মিশন আমরা জানি ক্রিপস মিশন সফল হয়নি, ব্যর্থ হয়েছিল। কারণ কি ক্রিপস মিশন ব্যর্থ হয়েছিল তার একটাই মেন কারণ, সেটা হচ্ছে যে মুসলিম লীগ এটাকে মেনে নেয় নাই। ওরা বলেছিল আমরা এই ডোমিনিয়ন বা কনস্টিটিউশনে যে কথা বলা আছে আপনাদের চুক্তিতে, আপনাদের এজেন্ডাতে, আমরা এটাকে মানি না। সুতরাং মোরওভার ক্রিপস মিশনকে মুসলিম লীগ মেনে নেয়নি। তখন কি করলো জিন্না, এই জিন্না সাহাব তিনি বললেন প্রথম আমাদের পাকিস্তান চাই। তাহলে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথম মুসলিম লীগ ঘোষণা করলো উই ওয়ান্ট পাকিস্তান, আমরা পাকিস্তান চাই? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে? আমরা দেখতে পাচ্ছি ক্রিপস মিশন এসেছিল 1942 সালে। ক্রিপস মিশন 1942 সালে যে ক্রিপস মিশন এসেছিল, সেই ক্রিপস মিশন কেন সফল হয়নি? তার একটাই কারণ, মুসলিম লীগ সাপোর্ট করেনি, মুসলিম লীগ মেনে নিতে পারেনি। জিন্না বললেন ওই ওয়ান পাকিস্তান, আমাদের পাকিস্তান দরকার, অর্থাৎ একটা আলাদা রাষ্ট্র লাগবে, আমাদের একটা আলাদা রাষ্ট্র লাগবে, এটা কিন্তু জিন্না বলেছিলেন। সেই জন্য ক্রিপস মিশন ব্যর্থ হয়েছিল। তখন ক্রিপস মিশনের সদস্য যারা ছিলেন তারা বললেন তোমরা যদি উভয় পক্ষ না মেনে নাও তাহলে কিন্তু তোমাদের এই অফার দেওয়া হবে না, যেটাকে কিন্তু বলা হয় আগস্ট অফার। ক্রিপস মিশন তাহলে কেন এসেছিল আমরা সেটা জানতে বললাম। ওরা একটা অফার নিয়ে এসেছিল, আগস্ট অফার। সেই আগস্ট অফারে বলা হয় যে তোমাদেরকে ডোমিনেন্ট করে দেওয়া হবে এবং তোমাদেরকে একটা সংবিধান তৈরির ব্যবস্থা করে দেওয়া হবে, তোমাদের প্রত্যেকটির তোমাদের কাছে সংবিধান থাকবে এবং তোমরা সেইভাবে দেশ চালাবে। এটাকে আগস্ট অফার বলা হয়। কিন্তু এই আগস্ট অফার আমরা দেখতে পেলাম মুসলিম লীগের কারণেই, মেন এদের কারণেই আগস্ট অফার ভেস্তে যায়। তাহলে গান্ধীজি যে কথা দুটো বলেছিলেন, এক আর দুই ডোমিনিয়ন, আর একটা হচ্ছে যে প্রভিন্সিয়াল অটোনমি, আর একটা কি বলেছিলেন বাইক্যামেরালিজম, এই দুটো গান্ধীজি বলেছিলেন। এই দুটো প্রভিন্সিয়াল অটোনমি আর হচ্ছে বাইক্যামেরালিজম, এই যে কথা দুটো গান্ধীজি চেয়েছিলেন দেশের জন্য, সেই দুটোই কিন্তু অ্যাকচুয়ালি ক্রিপস মিশনে বলা হয়েছিল। কিন্তু সেটাও সাকসেস হলো না, তার একটাই কারণ মুসলিম লীগ তারা এগ্রি হয়নি, তারা মেনে নিতে পারেনি, বললো আমরা পাকিস্তান চাই, আমরা এটাকে মানি না। সুতরাং ক্রিপস মিশন ব্যর্থ হয়ে গেল, ক্রিপস মিশন ফেল। ক্রিপস মিশন যখনই ব্যর্থ হয়ে গেছিলো তখন তাদের পার্লামেন্টে তারা তাদের জানিয়ে দিল বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি, যে আইএনসি বা গান্ধীজি তারা তাদের অবস্থান কি এবং মুসলিম লীগ তারা কি চায়। গান্ধীজি দীর্ঘদিন সংগ্রাম করে যে দুটো মেন লক্ষ্য, অর্থাৎ প্রভিন্সিয়াল অটোনমি, এই কথা দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রভিন্সিয়াল অটোনমি আর একটা যে বাইক্যামেরালিজম, এই দুটো কথা কিন্তু গান্ধীজি বলেছে, মানে গান্ধীজির ছিল দেশের জন্য। এই দুটো জিনিস আমাদের চাই ইংরেজদের কাছ থেকে, এই দুটোর জন্য কিন্তু গান্ধীজি লড়াই করছিলেন। তাহলে এই দুটো হলো না, আমরা দেখতে পেলাম ক্রিপস মিশন ব্যর্থ হলো মুসলিম লীগের জন্য। গান্ধীজি এরপর খুব রেগে গেলেন, বললেন যে আর তোমাদের অত্যাচার সহ্য করতে পারছি না। তিনি শুরু করে দিলেন 1942 8 আগস্ট, আমরা সকলে জানি কোয়াইট মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন, তাই তো? কোয়াইট মুভমেন্ট 1942 8 আগস্ট, ডু অর ডাই, হয় করো নাই মরো, ডু অর ডাই, ভেরি ফেমাস কোটস অফ গান্ধীজি, ডু অর ডাই, হয় মরো নয় ছাড়ো, হয় করো নয় মরো। এই দুটোর মধ্যে গান্ধীজি রেগে গেলেন খুব, তিনি শুরু করে দিলেন কোয়াইট মুভমেন্ট। এই কোয়াইট মুভমেন্ট চলাকালীন দেশের বিভিন্ন প্রান্তে কি হলো, প্যারালাল বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে লাগলো। তাহলে এদিকে জেদ ধরে বসে রইলেন জিন্না সাহেব, পাকিস্তান চাই, তিনি তার অবস্থানে অনড়। আর এই মধ্যে গান্ধীজি যেগুলো ভাবছেন, স্বপ্ন দেখছেন, সেগুলো একে একে ভেসে যাচ্ছে।
তাহলে সেকেন্ড ক্যাবিনেট মিশন, ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড ক্যাবিনেট মিশন, এই ক্যাবিনেট মিশন 1946 এই সেকেন্ড ক্যাবিনেট মিশন এটা এসেছিল। এরা আসার পর কি করলো, এই সেকেন্ড ক্যাবিনেট মিশন আসার পর এরাও জিন্না সাহেবকে বললো যে আপনি মেনে নিন, কিন্তু শেষ পর্যন্ত এই সেকেন্ড ক্যাবিনেট মিশন জিন্না সাহেবকে রাজি করিয়েছিলেন। তাহলে সেকেন্ড ক্যাবিনেট মিশন 1946, জিন্না সাহেব তো গুঁ ধরে বসে আছেন পাকিস্তান চাই, কিন্তু জিন্না সাহেবকে রাজি করেছিলেন সেকেন্ড ক্যাবিনেট মিশন। কিভাবে না, সেকেন্ড ক্যাবিনেট মিশন বললো ইলেকশন হবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন হবে। এই ইলেকশন হওয়ার পর 1946 ইলেকশন হবে, 1946 জুন মাস নাগাদ। এই ইলেকশনের পর দেখা যাবে কোন দল কত সংখ্যাগরিষ্ঠ হচ্ছে এবং তাদের মতামত এর প্রাধান্য কি। তো এই হিসেবে আমরা জানি তৎকালীন ভারতবর্ষে লোক সংখ্যা ছিল 39 কোটি, 39 কোটি লোক ছিল। আর আমরা এটাও জানি 10 লক্ষ লোকের জন্য একটা করে সিট ছিল, 1 সিট ফর 10 lakhs, 1 সিট। তাহলে সেই হিসাবে টোটাল সিট ছিল 390 টোটাল সিট। এটা কিন্তু ভোট ছিল, সেই ভোট নয় যেটা সবাই দিতে পারে, এটাকে বলা হয় ইনডাইরেক্ট ইলেকশন। এই ইনডাইরেক্ট ইলেকশনে কারা ভোট দেয়? ইনডাইরেক্ট ইলেকশনে ভোট দেয় প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এই প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি এরা ভোট দেবে। তাহলে 390, এটা ছিল ইনডাইরেক্ট ইলেকশন, সবার জন্য নয়। টোটাল সিট ছিল 390, প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলিরা ভোট দেবেন। এই 390 মধ্যে 93 সিট ছিল প্রিন্সলি স্টেট, মানে দেশীয় যে সমস্ত জায়গা, যে সমস্ত অঞ্চল রাজা কর্তৃক পরিচালিত, সেই সমস্ত প্রিন্সলি স্টেটের জন্য 93 সিট রিজার্ভ ছিল। আর বাকি 296 ছিল এদের জন্য প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। টোটাল 390 সিট নিয়ে ভোট হলো। কিসের ভোট? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ভোট। এরপর ভোট হলো, ভোটের রেজাল্ট কি দাঁড়ালো আমরা দেখিনি। ইলেকশন রেজাল্ট কি দাঁড়ালো? এই যে ভোট হলো, ইলেকশনে দাঁড়ালো সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আইএনসি পেয়েছিল 208 সিটস, আর মুসলিম লীগ পেয়েছিল 73। এই মুসলিম লীগ 73 এবং আদার্স ছিল 15। এই হচ্ছে রেজাল্ট। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফার্স্ট ইলেকশন 1946 জুন মাসে যে ইলেকশন হয়, সেই ইলেকশনে জিন্না সাহেব এবং তার মুসলিম লীগ পুরোপুরি হেরে যায়। এই হেরে যাওয়ার পর কি হলো, জিন্না সাহেব পরিষ্কার বুঝতে পারলেন যে আলাদা করে পাকিস্তান রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। তিনি কি করলেন, রেগে গেলেন এবং তিনি সেখান থেকে চলে গেলেন। তিনি শুরু করে দিলেন বয়কট। এই বয়কট জিন্না সাহেব চলে গেলেন, তিনি হেরে গেলেন এবং তিনি বুঝে গেলেন যে পাকিস্তান রাষ্ট্র গঠন সম্ভব নয়, এবং তিনি রেগে গেলেন এবং তিনি চলে গেলেন, বয়কট শুরু করে দিলেন।
1946 সাল যেহেতু আইএনসি উইন, এরপরে যে ডেটগুলো আসছে খুব ইম্পর্টেন্ট। 1946 9 ডিসেম্বর ফার্স্ট সেশন হয়েছিল। এখানে আমরা সবাই জানি সচিদানন্দ চেয়ারম্যান ছিলেন for 2 days, ঠিক আছে। আবার নেক্সট কখন হলো 1946 11 ডিসেম্বর, এখানে একটা হলো সেকেন্ড সেশন। এবং রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট হয়ে গেলেন স্থায়ীভাবে, পার্মানেন্ট প্রেসিডেন্ট হয়ে গেলেন। তাহলে সচিদানন্দ ফার্স্ট চেয়ারম্যান ছিলেন, এটা কিন্তু পরীক্ষা খুব আসে, কিন্তু তিনি ছিলেন মাত্র 2 দিনের জন্য অস্থায়ী চেয়ারম্যান হিসেবে। রাজেন্দ্র প্রসাদ হয়ে গেলেন পার্মানেন্ট প্রেসিডেন্ট। এছাড়াও আমরা জানি আম্বেদকর খসড়া কমিটির ড্রাফটিং কমিটি চেয়ারম্যান ছিলেন। আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। বি.এন. রাও লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন বি.এন. রাও, ঠিক আছে। এর সাথে প্রেসিডেন্ট, এর সাথে ভাইস প্রেসিডেন্টের এটা মনে রাখতে হবে, ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? এইচ.সি. মুখার্জি এবং ভিটি কৃষ্ণামাচারী। এই দুজন ছিলেন ভাইস প্রেসিডেন্ট, এটা মনে রাখবে, দুজন ছিলেন ভাইস প্রেসিডেন্ট, এইচ.সি. মুখার্জি আর ভিটি কৃষ্ণামাচারী এরা। তাহলে এই যে আম্বেদকর, বি.আর. আম্বেদকর, যাকে বলা হয় সংবিধানের ফাদার, তার নেতৃত্বে 7 জনকে নিয়ে 7 মেম্বার্স, এই 7 মেম্বার্সকে নিয়ে খসড়া কমিটি তৈরি করা হয়। এই 7 মেম্বার্সরা কারা ছিলেন? এন গোপালস্বামী, কে এম মুন্সি, শহীদুল্লাহ, তারপরে 7 জন ছিলেন মোট, নামগুলো ঠিক মনে পড়ছে না, এই নামগুলো দেখে নেবে একবার, ঠিক আছে। এই 7 জনের নেতৃত্বে খসড়া কমিটি তৈরি করা হয়। তৎকালীন আমি আগেই বলতাম 395 আর্টিকেলস আর 8 শিডিউলস ছিল, ঠিক আছে। তাহলে আমার ফার্স্ট সেশন পেলাম 9/12/1946, তারপরে পেলাম 11/12/1946, এরপর আসছি 13/12/1946। এই সময় এটা খুব ইম্পর্টেন্ট, জওহরলাল নেহেরু কি করলেন? জওহরলাল নেহেরু তিনি বললেন যে আমাদেরকে এইমস অ্যান্ড অবজেক্টিভ, জওহরলাল নেহেরু এইমস অ্যান্ড অবজেক্টিভ, ভেরি ইম্পর্টেন্ট, অবজেক্টিভ রেজুলেশন, এইমস অ্যান্ড অবজেক্টিভ রেজুলেশন আমাদেরকে পাস করতে হবে সংবিধান তৈরির জন্য। যে কোনো জিনিস তৈরি করার জন্য রেজুলেশন পাস করতে হয়, সংবিধান তৈরির জন্য তাহলে সংবিধান রেজুলেশন পাস করতে হবে। কি পাস না? এইমস অ্যান্ড অবজেক্টিভ রেজুলেশন। কে পাস করেছিলেন? জওহরলাল নেহেরু। কত তারিখে? 13/12/1946। ইনি ছিলেন একটু মহান ব্যক্তি জওহরলাল নেহেরু। তিনি কি বললেন যে আমাদের দীর্ঘদিনের সঙ্গী জিন্না সাহেব নেই, তাদের না থাকার জন্য খারাপ লাগছে, অতএব জিন্না সাহেব যদি থাকতো ভালো হতো। তিনি দয়ার মানুষ ছিলেন, একটু তিনি বললেন যে দয়ার মানুষ ছিলেন, তাই তিনি বললেন জিন্না সাহেবকে তিনি মেসেজ পাঠালেন, জিন্না সাহেব যা হয়েছে ফিরে আসুন, আপনি বয়কট তুলে নিন,
এবং আপনি যে ডিমান্ড করছেন আমরা সেগুলো চিন্তা ভাবনা করে দেখি, অন্তত একসাথে বসে আলোচনা করা হোক। কিন্তু জিন্না সাহেব এলেন না, তিনি তার গোঁ ধরে বসে রইলেন। তিনি কী হিসেবে গোঁ ধরে বসছিলেন? তিনি বলেছিলেন যে আমাদের পাকিস্তানই চাই। সেই জন্য এইমস অ্যান্ড অবজেক্টিভ রেজুলেশন পাস করার কথা ছিল 13 তারিখ 13/12/1946 সালে পাস করার কথা ছিল রেজুলেশনটা। কিন্তু সেটা সেই জন্য জিন্না সাহেব যেহেতু আসেননি, জওয়াহরলাল নেহরু ডাকলেন, তিনি রাগ করে এলেন না, তিনি বয়কট করে গোঁ ধরে বসাচ্ছেন পাকিস্তান চাই। সেজন্য কী হলো, আমাদের এটা 22 তারিখ জানুয়ারি মাসের 1947-এ এইটা পাস হলো। এটা কি হলো না, এই যে এইমস অ্যান্ড অবজেক্টিভ রেজুলেশন লেখাটা তাদের লিখছি, একটু স্পেলিং মিস্টেক হতে পারে। এইমস অ্যান্ড অবজেক্টিভ রেজুলেশন পাস হলো কবে? এই তারিখে। এই তারিখটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 22 জানুয়ারি 1947 এ তারিখে পাস হলো। ইতিমধ্যেই 1947-এ তৎকালীন প্রাইম মিনিস্টার ব্রিটেনের কে ছিল এই সময়? ক্লিমেন্ট এটলি। এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি একটা রেডিও বার্তায় তিনি বললেন ব্রিটিশরা পুরোপুরি ভারত ছেড়ে চলে যাবে, সেটা হচ্ছে জুন মাসের 1948 সাল। 1948 সাল জুন মাসে পুরোপুরি ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাবে। কে বললেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি রেডিও বার্তায়। এর ফলে তিনি এটা পার্মানেন্ট চলে যাবে, ব্রিটিশ চলে যাবে, এটা পার্মানেন্ট। তিনি কি করলেন? জুন মাস 1947 সালে লর্ড মাউন্ট ব্যাটেনকে পাঠালেন যে ভারতবর্ষের এখন পরিস্থিতি কেমন আছে তুমি দেখে এসো, এবং ভারতবর্ষের মধ্যে কোনো রকম গন্ডগোল ঝামেলা আছে কিনা তুমি একটু পর্যালোচনা করে এসো। তাই তিনি লর্ড মাউন্ট ব্যাটেনকে জুন মাসে 1947 সালে পাঠালেন। এই জুন মাস 1947 সালে যে লর্ড মাউন্ট ব্যাটেন এলেন আমাদের ভারতবর্ষে, এটা কিন্তু খুব একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। কি কেন গুরুত্বপূর্ণ সেটা আমি বলছি। লর্ড মাউন্ট ব্যাটেন জুন মাস 1947 সাল যখন লর্ড মাউন্ট ব্যাটেন এলেন, তিনি জিন্না সাহেবকে নিয়ে এবং আমাদের যে সমস্ত গান্ধীজি, জওহরলাল নেহরু, গান্ধীজি ছিলেন কিনা জানি না, জওহরলাল নেহরু এবং যে সমস্ত নেতারা তৎকালীন ছিলেন কংগ্রেসের, তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে আলোচনায় বসলেন। কে বসলেন? লর্ড মাউন্ট ব্যাটেন তখন বললেন যে তোমাদের সমস্যা কি আছে তোমরা বলো। তখন প্রথমেই জিন্না স্যার প্রথমে কি বললেন? যে আমাদের পাকিস্তান চাই। ওর একই কথা, প্রথম থেকে ধরে বসে আছে পাকিস্তান চাই। সুতরাং ও আজও বলছে লর্ড মাউন্ট ব্যাটেনকে আমাদের পাকিস্তান চাই। সুতরাং যখন লর্ড মাউন্ট ব্যাটেনকে এই কথাটা বললো, লর্ড মাউন্ট ব্যাটেন অ্যাকসেপ্ট ইট। লর্ড মাউন্ট ব্যাটেন এটাকে মেনে নিলেন। এই প্রথম পাকিস্তান গঠনের কথা মেনে নেওয়া হলো কার দ্বারা? লর্ড মাউন্ট ব্যাটেন। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে লর্ড মাউন্ট ব্যাটেন প্রথম পাকিস্তান প্রস্তাবের কথা মেনে নেয়। কত সাল? 47 জুন মাস। তিনি বললেন ঠিক আছে, তোমাদেরকে পাকিস্তান, তোমরা যে কথাটা বলছো সেটা মেনে নিলাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর তিনি ফিরে গেলেন এবং সেখানে গিয়ে তাদের ব্রিটিশ পার্লামেন্টে সব রকম কথা আলোচনা করলেন। ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি কী, তখনকার পরিস্থিতি কীরকম ছিল আলোচনা করলেন। এবং ব্রিটিশ পার্লামেন্ট অ্যাক্ট
এর মাধ্যমে ঘোষণা করা হলো 1947 সালে 15ই আগস্ট দুটো দেশ তৈরি হবে। কি হবে? 1947 সালে 15ই আগস্ট দুটো স্বাধীন দেশ তৈরি হবে। টু কান্ট্রিজ এবং টু কনস্টিটিউয়েন্ট এবং দুজনেরই সংবিধান থাকবে। অর্থাৎ দুজন স্বাধীন দেশ হিসেবে 1947 সালে 15ই আগস্ট দুজনাই স্বাধীন দেশ হিসেবে মুক্তি লাভ করবে। শুধু তাই নয়, তিনি এও বলা হয়েছিল ব্রিটিশ পার্লামেন্ট অ্যাক্টে কোনো ভাইসের বা গভর্নর জেনারেল থাকবে না। কোনো ভাইসরয় বা গভর্নর জেনারেল থাকবে না। কতদিন পর থাকবে না? 1948 সাল পর্যন্ত থাকবে না, যেটা আগে বলেছিলাম জুন মাস 1948 সাল পর্যন্ত কোনো ভাইসরয় বা ততদিন পর্যন্ত থাকবে, তারপর থেকে আর থাকবে না। তাহলে এখন প্রশ্ন এই এবং 4 নম্বর একটা কথা আছে, সেটা হচ্ছে যে প্রিন্সলি স্টেট যারা ছিল তাদেরকে বললো, মানে দেশীয় যে সমস্ত জায়গাগুলো রাজাদের ছিল তাদেরকে বললো তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করো। অর্থাৎ তোমাদের যদি ইন্ডিয়া যেতে ইচ্ছা করে ইন্ডিয়া যাও, তোমাদের যদি পাকিস্তান যেতে ইচ্ছা করে পাকিস্তান যাও, তোমরা নিজেরা ডিসাইড করবে তোমরা কোথায় যাবে। এবং এই 4টে জিনিস কিন্তু বলা হলো। ঠিক আছে, তাহলে এই 4টে জিনিসের ওপর ভিত্তি করে আমাদের স্বাধীনতা হলো 1947 সালে 15ই আগস্ট। এরপর এখানে একটা প্রশ্ন আছে যে এই সময় যে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হলো, আর ব্রিটিশরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশ থেকে গিয়েছিল সেটা হচ্ছে জুন মাস 1948। তাহলে জুন মাস 1948 আর স্বাধীন হয়েছিলাম আমরা আগস্ট 1947। তাহলে এই স্বাধীন হওয়ার পরও তারা কেন ছিল? এটা একটা প্রশ্ন। 1948 সাল পর্যন্ত তারা কেন ছিল? তারা কারণ ছিল, প্রথম কারণ হচ্ছে যে এই সময়ের মধ্যে ততক্ষণ ভারতবর্ষের সংবিধান তৈরি হয়নি। এক নম্বর পয়েন্ট, সংবিধান তৈরি শেষ হয়নি। সংবিধান তৈরি হচ্ছে, কি করে যাবে? সংবিধান তৈরি হয়নি, শেষ হয়নি, তৈরি যায়নি। 2 নম্বর হচ্ছে যদি এই সময় ব্রিটিশ সরকার পুরোপুরিভাবে ভারতবর্ষ থেকে চলে যেত তাহলে বিশাল দাঙ্গা সৃষ্টি হতো। যেহেতু দুটো রাষ্ট্র হয়েছে ইন্ডিয়া এবং পাকিস্তান, তাহলে দুটো রাষ্ট্র যে হয়েছে সেই রাষ্ট্রের মধ্যে দাঙ্গা লেগে যাবে। অতএব সেই সময় কিন্তু ব্রিটিশ সরকার সেই রিস্কটা নিতে পারেনি, তাই তারা কিছুটা দিন সময় চেয়েছিল যে পরিস্থিতি পুরোপুরি শান্ত করার পর তারা 1948 সালে জুন মাসে পুরোপুরিভাবে চলে যাবে। এবং দুটো দেশই যখন সংবিধান রেডি রাখবে এবং সংবিধান তৈরি করার পর যখন চালু করবে তার আগেই তারা চলে যাবে। সুতরাং এইভাবে কিন্তু 1947 সালে 15ই আগস্টে কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়। সুতরাং সংবিধান তৈরি প্রেক্ষাপটটা আমরা জানতে পারলাম, ইন্ডিয়ান কনস্টিটিউশন কেন কীভাবে এলো তার একটা ঘটনা জানতে পারলাম। ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে সমস্ত ব্যাপারগুলো কয়েকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করতে সময় লেগেছিল আমরা জানি 2 ইয়ার্স। ভারতীয় সংবিধান তৈরি করতে সময় লাগে 2 বছর, 2 ইয়ার্স 11 মান্থস 18 ডেজ, 2 বছর 11 মাস 18 দিন সময় লাগে। কত টাকা খরচা হয়েছিল সেই সময়? তৎকালীন 64 লাখ টাকা, 64 লক্ষ টাকা খরচা হয়েছিল সেই সময়। বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান, এবং টোটাল এই সংবিধান তৈরি করতে 11টা সেশন হয়েছিল। এরপর আমরা ধাপে ধাপে আলোচনা করব যে কীভাবে কোন দেশ থেকে কীভাবে এই সংবিধান তৈরি করতে যে সমস্ত আমাদের যে মেন কমিটি ছিল, ড্রাফটিং কমিটি, যে বি.আর. আম্বেদকর যিনি ছিলেন, এই বি.আর. আম্বেদকর নেতৃত্বে সংবিধান তৈরি হলো। হ্যাঁ, তিনি বিভিন্ন দেশ ঘুরে ঘুরে কোন দেশের সংবিধান সবচেয়ে ভালো, সেখানে সব কিছু ভালোভাবে বলা আছে, দেশ পরিচালনার জন্য সব থেকে মানে উপযোগী। তিনি বিভিন্ন দেশ ঘুরলেন, সেই সমস্ত দেশ থেকে তিনি ডেটা কালেকশন করলেন, সেই সমস্ত ডেটাগুলো কালেকশন করার পর কম্পাইল করে সেগুলোকে সুন্দরভাবে একটা সংবিধান তৈরি করলেন। সেই সমস্ত দেশের মধ্যে
আমরা দেখেছি যে ভারতের সংবিধান বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে, যেমন আমেরিকা থেকে আমেরিকা থেকে যে জিনিসগুলো নেওয়া হয়েছে, আমেরিকা থেকে প্রথম যে জিনিসটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল অফ রাইটস। এই জিনিসটা কিন্তু আমরা আমেরিকার কাছ থেকে নিয়েছি। এছাড়াও সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রিএমবেলটা কিন্তু আমরা ওদের কাছ থেকেই নিয়েছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়াও যে সমস্ত বিভিন্ন জুডিশিয়ারি আছে, মানে বিচার ব্যবস্থা, সেটা প্রায় আমেরিকা থেকেই নেওয়া, বিচার ব্যবস্থা পুরোটাই আমেরিকা থেকে নেওয়া। তারপরে ব্রিটেন থেকে, ব্রিটিশ যারা আমাদেরকে এতদিন শাসন করলো সেই ব্রিটেন থেকে কিনা হচ্ছে। ব্রিটেন থেকে যেটা মেন নেওয়া হচ্ছে সিঙ্গেল সিটিজেন কনসেপ্ট, এটা খুব ইম্পর্টেন্ট, সিঙ্গেল সিটিজেন কনসেপ্ট। এই সিঙ্গেল সিটিজেন কনসেপ্টটা ব্রিটেন থেকে নেওয়া হচ্ছে। এবং এছাড়াও ব্রিটেন থেকে যে ব্যাপারগুলো নেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে পার্লামেন্টারি সিস্টেম অ্যান্ড লটা কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট। এই অ্যামেন্ডমেন্ট মানে সংবিধান সংশোধন। অ্যামেন্ডমেন্ট কাকে বলে? অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে সেই জিনিসটা, অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে যে সংবিধানের স্মলেস্ট চেঞ্জ আর কি বলবো, অ্যাডিশন, কিছু স্মল অ্যাডিশন করা বা কিছু স্মল সাবস্ট্রাক্ট করা, বাদ দিয়ে দেওয়া, সেটাই হচ্ছে অ্যামেন্ডমেন্ট। এই অ্যামেন্ডমেন্টের কনসেপ্টটা কিন্তু নেওয়া হচ্ছে সাউথ আফ্রিকা থেকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে অ্যামেন্ডমেন্টের। আর এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? 368 আর্টিকেলে বলা হয়েছে, এটা মনে রাখবে কিন্তু 368 আর্টিকেলে অ্যামেন্ডমেন্টের। পরে আমি আলোচনা করে দেবো যে কোন আর্টিকেলে কি বলা হয়েছে। 368 আর্টিকেলে বলা হয়েছে, এটা মাথায় রাখতে হবে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে জার্মানি। আমরা জানি এই জার্মানি থেকে নেওয়া হয়েছে আমাদের জরুরি অবস্থা, যে ব্যাপারটা আছে জরুরি অবস্থার কনসেপ্টটা। রাশিয়া থেকে আমাদের নেওয়া হয়েছে, রাশিয়া থেকে কি নেওয়া হয়েছে? রাশিয়া থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিসটা নেওয়া হয়েছে রাশিয়া থেকে। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষা আছে সেটা হচ্ছে 5 ইয়ার্স প্ল্যান। এটা পরীক্ষা আসে 5 ইয়ার্স প্ল্যান কোথা থেকে নেওয়া হয়েছে? রাশিয়া থেকে নেওয়া হয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমেরিকা, রাশিয়া, তারপরে ব্রিটেন, জার্মানি, এছাড়াও অন্যান্য যে সমস্ত দেশগুলো আছে, আয়ারল্যান্ড থেকে আমাদের নেওয়া হয়েছিল, তারপরে আরেকটা বেশি ইম্পর্টেন্স হচ্ছে লোকপাল, সুইডেন থেকে নেওয়া হয়েছে, লোকপাল কনসেপ্টটা নেওয়া হয়েছে সুইডেন। তো এই ব্যাপারগুলো সব মাথায় রাখতে হবে। তো এই প্রথম পর্বে ভারতবর্ষের সংবিধান কীভাবে রচনা হলো তার প্রেক্ষাপট আলোচনা করলাম। দ্বিতীয় ভিডিওতে আলোচনা করা হবে কোন আর্টিকেল, কোন চ্যাপ্টারগুলো কীভাবে সহজে মনে রাখা যায়, সেটা আমি একটা পরবর্তী পার্ট 2তে আমি ভিডিও করে দেবো একটা।